লেখিকা অনিন্দিতার দ্বন্দ্ব। জুতোটা খুলে সাজানো গোছানো ড্রয়িং রুমে ঢুকেই চমকে উঠল প্রীতম। পুরনো এসির চেনা চেহারা উধাও। ঝকঝকে নতুন এসি ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। অফিস থেকে সদ্য বাড়ি ফিরেছে সে। এমন কিছু যে ঘটতে চলেছে জানা ছিল না তো। হ্যাঁ, এটা ঠিকই, আগের এসিটা পুরনো হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ মাঝে মধ্যে ট্রাভেল দিচ্ছিল, ঠান্ডা হতে সময়ও নিচ্ছিল বেশ। তা বলে একেবারে আনকোরা নতুন স্প্লিট এসি সারিয়ে নেওয়ার চেষ্টা করলেও তো হতো। অবশ্য ইতিমধ্যে দুবার সারিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তা বলে তৃষা দুম করে একবার তার সঙ্গে ডিসকাস না করেই অবাক চোখে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে, তৃষা, এই তৃষা! কি হয়েছেটা কি? কিচেন থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে প্রীতমের লাভলি ওয়াইফ তৃষা। অফিস থেকে বাড়ি ঢুকে খামোখা চিৎকার শুরু করলে কেন? কফি আর স্ন্যাক্স নিয়ে আধ ঘন্টার মধ্যেই আসছি। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও। কিচেনের দিকে এগিয়ে যাচ্ছে সে। এমন সময় পেছন থেকে বলে উঠল প্রীতম, কাউকে কিছু না বলে হঠাৎ নতুন এসি? আমি তো কিছুই জানলাম না। তুমি তো জানতেই আগের এসিটা কতদিন ধরে গড়বড় করছিল। প্রায় মাস ছয়েক হলো, এর মধ্যে বার দুয়েক সারানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ অফারে ছিল, কিনলেই সেম ডে ইনস্টলেশন। ইএমআইটাও বেশ পকেট ফ্রেন্ডলি। আর কি চাই, দিব্যি পকেট বাঁচলো। আজ আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, কাজের ফাঁকে কাজটাও করিয়ে নিলাম। কাজ করানোর আগে তোমার তো একবারও মনে হলো না আমাকে জিজ্ঞেস করার কথা? একা একাই দিব্যি সিদ্ধান্ত নিয়ে নিলে। এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে এই ফ্ল্যাটটা কিন্তু আমার টাকায় কেনা। প্রত্যেক মাসের ইএমআইটা আমি ভরি। তো মুখ কুঁচকে বলে উঠল তৃষা, তাতে হয়েছেটা কি? এটাই তো স্বাভাবিক। আমি যে সংসারের বাকি খরচ খরচা দিই তার জন্য কখনো কিছু বলেছি? ওইভাবে চুলচেরা হিসেব কষতে বসলে সামলাতে পারবে তো? হয়তো চুপ হয়ে যাওয়াই উচিত ছিল, কিন্তু মাথা গরমের সময় কার অমন উচিত অনুচিত বোধ থাকে? হয়তো তাই ব্যঙ্গের স্বরে বলে উঠল প্রীতম, তাই বুঝি? আমি তাহলে অফিস আসি, যাই, মাইনে পাই, সংসারের কোনো দায়িত্বই পালন করি না? তর্কের খাতিরে যদি ধরেও নিই, তাই তুমি সংসারে হাল ধরে আছো, তাও কি তোমার উচিত নয় নতুন ইলেকট্রনিক্স কিছু ইনস্টল করানোর আগে বাড়ির মালিককে, না আমি ঠিক পারমিশন নেওয়ার কথা বলছি না, কিন্তু একবার কি জিজ্ঞেস করা উচিত ছিল না? এতক্ষণ ল্যাপটপ খুলে প্রজেক্ট তৈরিতে ব্যস্ত ছিল রন, তাদের একমাত্র ছেলে। নামি স্কুলে পড়ে, যদিও মা বাবার এই খুচরো ঝামেলায় সে কম বেশি অভ্যস্ত। আজকালকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলিতে এসব খুবই সাধারণ ঘটনা, কিন্তু আজকের ব্যাপারটা রনের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সম্ভবত এই বিশেষ স্কুল প্রজেক্টটা তার এক্সামের সঙ্গে কানেক্টেড। এই প্রজন্ম যথেষ্ট কেরিয়ার কনসিয়াস। কেরিয়ার তাদের কাছে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটিস। দরজা খুলে বেরিয়ে এসে শান্ত স্বরে বলল, একটা জটিল প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। তোমরা যদি শান্তভাবে কাজটা করতে দাও, তাহলে প্রোগ্রেস রিপোর্ট 98 এর জায়গায় 88 আসে না। কাজে খানিকক্ষণের জন্য হলেও স্বামী স্ত্রীর মুখে কুলুপ পড়ল। এ যুগ বড্ড কঠিন। রনের পড়াশোনা নিয়ে দুজনের কেউই কোনো রকম আপোষ করতে রাজি নয়। তরজা শুরু হলো রাতে। মুখে নাইট ক্রিম মাখতে মাখতে তৃষা বলে উঠল, এই সংসার আমারও। এই সংসার গোছানোর জন্য রাত দিন মেহনত করেছি। সেখানে সামান্য একটা এসি লাগানোর অধিকারও নেই আমার? তুমি ভুল করছো তৃষা। এখানে অধিকারের প্রশ্ন আসছে কোত্থেকে? জাস্ট একবার জানানোর কথা বলেছিলাম। তুমি খামোখা তিলকে তাল করছো। আসলে তোমরা মেয়েরা না সব কিছুতেই ঝামেলার সুযোগ খোঁজো। মুখে খালি বলবে সংসার দুজনের, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও দুজনের। অথচ সিদ্ধান্ত নেওয়ার সময় এলে নিজেকে একাই 100 প্রমাণের চেষ্টা। বিরক্ত মুখে পাশ ফিরে শুয়ে পড়ল প্রীতম। তৃষার বোঝা দরকার কাজটা মোটেও সে ঠিক করেনি। অনেক দিন থেকেই তো বলছি ড্রয়িং রুমের এসিতে সমস্যা হচ্ছে, কানে নিচ্ছ তুমি? বলছি তো পুরনোটাই আর চলছে না, কৈফিয়ত দেওয়ার স্বরে বলল তৃষা। আজকাল আমি কিছু বললেই তো খালি ব্যস্ততার দোহাই। অতিথিদের সামনে মান সম্মানের কিছু বাকি থাকে না। বাধ্য হয়ে আজকে কিনে নিয়েছি। প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মাথা গরম হতে থাকে তার। পাশ ফিরে শুয়ে পড়ে তৃষা। নীরবতা জাল বুনতে থাকে বিছানার দুই প্রান্তে। পরের দিন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই ফোনটা ভাইব্রেট করে উঠল। তোমার কেনা ফ্ল্যাটে দাঁড়িয়ে নিজে কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলাম। আজ থেকে রনকে নিয়ে মা বাবার সঙ্গে থাকবো। ভালো থেকো। ফাঁকা ফ্ল্যাটে প্রাণ খুলে হাসল প্রীতম। ভালো করে জানতো সে এমনটাই হবে। এমন কথা শোনার পরে তৃষা কখনোই হাত গুটিয়ে তার কেনা ফ্ল্যাটে বসে থাকবে না।
ফাঁকা ফ্ল্যাটে আপাতত দিন কয়েকের জন্য আরাম করা যাক। মধ্যবয়সী পুরুষের কি কম জ্বালা? দায়িত্বের বোঝা টানতে টানতে সে হাঁপিয়ে উঠেছিল। পুরনো স্ত্রী, চেনা সংসার, একঘেয়ে কথাবার্তা, পুরনো জীবন, সবকিছুই দিন দিন কেমন ক্লান্তিকর হয়ে উঠছিল। জীবনের গতিপথ ওপর থেকে দেখে যতই মসৃণ বলে মনে হোক না কেন, একভাবে চলতে চলতে তা ক্লান্তিকর হয়ে ওঠে। প্রীতমেরও একই অবস্থা। প্রেমিকা থেকে একসময় তৃষা তার কাছে অভ্যেস হয়ে উঠেছিল, কিন্তু অভ্যেস যখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন কিছু একটা সিদ্ধান্তে আসতেই হয়। দ্রুত হাতে জামা জুতো ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। মিউজিক সিস্টেমে হালকা গজল চালিয়ে দিল। আহা, কতদিন বাদে নিজের মতো বাঁচা! একেই কি বলে আত্মসুখ! গুনগুনিয়ে সে ফ্রেশ হতে লাগলো। দৃষ্টি তার দেওয়ালের দিকে নিবদ্ধ। চোয়ালে কাঠিন্যের আভাস। চোখ মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কোনো এক বিশেষ কিছুর জন্য নিজেকে সে গুছিয়ে নিচ্ছে। স্নান শেষ হতে ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি গলিয়ে সোফায় এসে বসলো। অনলাইনে বিরিয়ানি অর্ডার করে গায়ে পারফিউমের শিশি দিল উজাড় করে। সুগন্ধে ভরে গেল ঘর। মনের ডানায় ভর করে উঠতে লাগলো প্রজাপতির দল। তবু উদ্বিগ্নতা কি সহজে যায়? ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটে টান দিল বার দুয়েক। চিন্তিত ভঙ্গিতে হাত ঘড়ির দিকে তাকালো। 7টা বাজতে এতখানি সময় লাগছে কেন? ঠিক করে বল আমায়, তাড়াতাড়ি ডিভোর্স পাবো তো? তুই একেবারে নিশ্চিত? কোনো রকম অ্যালিমনিটনি দিতে হবে না তো? হাতে টাকা পয়সার অবস্থা খুব খারাপ। জানি তৃষার আত্মসম্মান বোধ প্রচণ্ড, নইলে অন্য কোনো মেয়ে কখনো এই সামান্য কথা কাটাকাটির জেরে বাড়ি ছেড়ে চলে যেত না। তবুও মনে তো হয়। আসলে এই নামি কমপ্লেক্সে দামি ফ্ল্যাটটা কেনার পর থেকে হাতে টাকা তেমন একটা নেই। তুই তো সবই জানিস, তখন ঝোঁকের মাথায় কিনে ফেলেছিলাম। তার কিছুদিনের মধ্যেই পারিজাতের সঙ্গে এমন গভীর সম্পর্কে জড়িয়ে পড়লাম যে পুরো পাগল পাগল দশা। এখন মনে হয় ওকে ছাড়া একটা দিনও বাঁচা সম্ভব নয়। পারিজাতেরও একই অবস্থা। শুধু বলে আর কিচ্ছু চাই না, কেবল আমার সঙ্গই ওকে তৃপ্ত করতে পারে। তোর কাছে লুকোবো না, কিছুদিন যাবৎ তৃষাকে একেবারে অসহ্য লাগছিল। কি করতাম, বাধ্য হই। সেজন্যই তো তোকে সব খুলে বললাম। এত বড় একজন উকিল বন্ধু থাকতে পরামর্শর জন্য আর কার কাছে যাব? একটা কথা বল ভাই, রনকে দেখতে দেবে তো মাঝে মধ্যে? আসলে ওকে ছেড়ে থাকা, তুই বল না রে, রক্তের টান কি অস্বীকার করা যায়? সপ্তাহের একদিন দেখা তো অবশ্যই করতে পারবি, ওই নিয়ে ভাবিস না। আমার পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করেছে তো। এবার শুধু রিল্যাক্স কর, বাকি ব্যাপারটাও পরিকল্পনা অনুযায়ী মিটে যাবে। তা তৃষা কি আজকেই বাড়ি ছেড়ে চলে গেছে? পত্রপাঠ মানে চিঠি লিখে রেখে গেছে। এই আচরণ তার কাছে অপ্রত্যাশিত। ভেরি গুড। ওই চিঠি হবে আমাদের হাতিয়ার, বুঝলি? আর চিন্তা নেই, চিঠিটা যত্নে রাখিস, ওটা কিন্তু আয়ুধ, তোকে বিপদের হাত থেকে বাঁচাবে। কোর্টে প্রমাণ করতে পারবি ও স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। ফোন রেখে মনটা খুশি খুশি হয়ে ওঠে প্রীতমের। এই ফোনটার প্রত্যাশায় সে এতক্ষণ বসেছিল। এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে। প্রথমেই বুঝে গিয়েছিল, যদি পারিজাতের সঙ্গে বাকি জীবনটা কাটাতে হয় তবে তৃষাকে ছাড়তে হবে। বেছে নিতে হবে দুজনের মধ্যে একজনকে। চোখ বুঝতেই পারিজাতের মুখটা ভেসে উঠেছিল মানুষ পটে। কিন্তু তৃষা, তাকে কি বলবে সে? কিভাবে বলবে? নিজে হাতে সাজানো সংসারে আর তার কোনোই অধিকার নেই। কোন মেয়েই বা চায় সাজানো সংসার অপরের হাতে স্বেচ্ছায় তুলে দিতে? তাই কিছুদিন ধরে তৃষাকে সে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল। হাজারবার বললেও এসির ব্যাপারটায় মাথা ঘামায়নি। জানতো তুলকালাম হবেই। গতকালই হলো সে চূড়ান্ত নাটক। তারপর কি ঘটবে প্রীতমের সব ছক কাটাই ছিল। ভাগ্যিস ধীমার পরামর্শ দিল, নইলে সে একা এত কিছু পেরে উঠত না। তুমি আসতে পারো বেবি। আজকের পর থেকে আই অ্যাম অল ইয়োর্স। ফোনটা রেখে নিশ্চিন্তের শ্বাস ফেলল। খানিকক্ষণের মধ্যে পারিজাত আসছে তার ফ্ল্যাটে। মোবাইলটা টেবিলে রেখে গুনগুন করে গেয়ে উঠল, সে ছিল তখন 19, আমি তখন 36। প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20। অনুভূতিরা কি বাধ্যতামূলক একই থাকে অহর্নিশ? মুচকি হেসে বলল সে, হে নচিকেতা, তুমি গানের ভুবনে বিভোর হয়ে চিরচেনা দাম্পত্যের মায়া কাটাতে না পারলেও আমি পেরেছি। পারিজাতকে সঙ্গে নিয়ে এই প্রীতম নতুন সুখের স্বর্গ রচনা করবে। চোয়ালটা দৃঢ় হয়ে উঠল তার। কণ্ঠের হাড় দপদপ করল খানিক। অন্যায় কোনোদিনই সহ্য করতে পারে না সে। সেই তার সঙ্গে এত বড় প্রতারণা ছক কষল, যাকে সে এতদিন একান্ত আপন বলে মনে করে এসেছে। স্পষ্ট করে বলতো যদি হাসি মুখে যেতে দিত সে। এবার দেখাতে হবে শান্ত মানুষকে আঘাত করলে সে কেমন ঝড় হয়ে চারপাশের সব কিছু তছনছ করে দেয়। দক্ষিণ খোলায় ফ্ল্যাটটাই চাই আমার। অ্যালিমনি হিসাবে আমি কেবল ফ্ল্যাটটাই দাবি করছি। গম্ভীর মুখে বলে উঠল তৃষা।
সঙ্গে সঙ্গে এগিয়ে এলো তৃষার উকিল রণজয়। প্রতিম অর্থাৎ আমার ক্লায়েন্টের হাজবেন্ড, যে অনেকদিন ধরেই গোপনে গোপনে প্রতারণা করছিল, তা তো আপনি নিজের চোখেই দেখলেন জজ সাহেব। আমরা সবকটা ছবি সাবমিট করেছি। হুম। আপনার কিছু বলার আছে মিস্টার প্রতিম মজুমদার? না। বিমর্ষ মুখে ঘাড় নাড়ে। পাশে বসা পারিজাতের মুখের দিকে তাকায়। সে মুখ ছাইয়ের মতো সাদা। সে এখনো বুঝতে পারছে না তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তৃষা পেল থেকে। পাশ থেকে বলে ওঠে ধীমান, আর ঝামেলায় জড়াস না। এসব করেছিস আগে বলবি তো। আমি বলি কি রাজি হয়ে যা। তৃষা কিন্তু মিউচুয়াল ডিভোর্সে রাজি আছে। খামোখা কোর্টে কাদা ছোড়াছুড়ি না করাই ভালো। তাতে আমাদের বিপদই বাড়বে। জানিস তো কোর্টে চলতে থাকা কেসের অবস্থা। এক একটা কেস 10-15 বছর ধরে চলে। তার চেয়ে ফ্ল্যাটটা দিয়ে দে, হবু বৌদিকে নিশ্চিন্তে বিয়ে কর। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, ভবিষ্যতে এমন একটা ফ্ল্যাট আবারও কিনে নিবি, অসুবিধা কোথায়? তুই কি পাগল হলি? ওই রকম পশ এলাকায় ফ্ল্যাট আর কখনো কিনতে পারবো? মধ্য বয়সের যাবতীয় সঞ্চয় দিয়ে ওই দামি ফ্ল্যাট কিনেছি। এখন ওটাই একমাত্র ভরসা। সেটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে তুই নিজেই সিদ্ধান্ত নে, ঝকঝকে ফ্ল্যাট চাই না আমাদের হবু বৌদি পারিজাতকে চাই। সিদ্ধান্ত কিন্তু তোর। তুই শেষ কথা বলবি। আমার পারিজাতকেই চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না। খানিক ভেবে আত্মগত ভঙ্গিতে বলে উঠল প্রীতম, পারিজাতও আমাকে ছেড়ে বাঁচবে না। ঠিক আছে, তাহলে কোর্টে মিউচুয়াল সেটেলমেন্টের পেপার তৈরি করছি। ডিভোর্সটা একবার হয়ে গেলেই বিয়েটা করে নিবি। তোমায় বিয়ে করতে রাজি নই আমি, গম্ভীর মুখে বলে ওঠে পারিজাত। ইভেন আমাদের মধ্যে যে রিলেশন ছিল আজকের পর তা শেষ। আমি মুভ অন করতে চাই। দয়া করে আর কোনোদিন ফোন করে আমায় ডিস্টার্ব করবে না। মানে কি উল্টোপাল্টা বলছো তুমি? এই তুমি যে একদিন বলতে আমায় ছাড়া বাঁচতে পারবে না, শুধু আমাকেই লাগবে তোমার। কেমন যেন আত্মবিশ্বাসহীন শোনায় প্রীতমের গলাটা। পারিজাত মিত্রকে কি তোমার ইমোশনাল ফুল বলে মনে হয়? আমি জাস্ট পশ এরিয়ার ওই ফ্ল্যাটটার জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। নইলে কিসের জন্য তোমার সঙ্গে রিলেশনশিপে জড়াবো? কি আছে তোমার মধ্যে? একজন এভারেজ মধ্যবিত্ত পুরুষ, কিন্তু ফ্ল্যাটটা জাস্ট লাভলি। যেমন দুর্দান্ত ভিউ, তেমন ঝকঝকে ইন্টেরিয়ার, ডেডলি কম্বো, রিলস আর ভিডিওর জন্য পারফেক্ট। আজ ওটাই যদি না থাকে, তবে তোমার সঙ্গে আমার মতো সুন্দরী কেন সম্পর্কে থাকবে? কেন বিয়ে করবে তোমাকে? কি আছে তোমার? ঘাড় ফিরিয়ে হিল জুতোয় খটখট শব্দ তুলে কোর্টরুমের বাইরে হারিয়ে যায় পারিজাত। একদৃষ্টে সেদিকেই তাকিয়ে থাকে প্রীতম। সব কিছু যেন চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। সে বিশ্বাস করতে পারছে না আর কোনোদিন পারিজাত তার কাছে ফিরবে না। বাড়িটা হয়ে উঠবে না সুসজ্জিত নন্দন কানন। এই এই কি হলো তোর? এমন করছিস কেন? মাথা ঘুরছে? জল আনবো? বন্ধুকে ঝাঁকাতে থাকে ধীমান। ক্ষণিকের মোহে পড়ে এ কি ভুল করে বসলাম আমি। তৃষা কি আর কখনো আমায় মেনে নেবে? রন কি কোনোদিন আমায় সম্মান করবে, বাবা বলে ডাকবে? এবার আমি কোথায় যাব? দেখ একবার ক্ষমা চেয়ে যদি তৃষা আবারও নিজের সাজানো সংসারে ফিরে আসতে রাজি হয়, সবকিছু মেনে নিতে রাজি হয় নতুন করে। অস্বাভাবিক গম্ভীর মুখে বলে ওঠে ধীমান। তারপর ধীরে ধীরে সেও চলে যায়। সবকিছু হারিয়ে একাকী বসে থাকে প্রীতম। পড়ন্ত সূর্যের আলো মেখে ভাঙাচোরা মুখে প্রীতম এসে দাঁড়ায় তৃষার ফ্ল্যাটের দরজায়। দরজা খুলে সে হাসে, যেন জানতো এমনটাই হবে। তুমি এখানে কি করছো? আরেকটা সুযোগ কি আমায় দেওয়া যায় না? ভিক্ষুকের মতো দুহাত বাড়িয়ে দেয় সে তৃষার দিকে। আমার ভুল হয়ে গেছে, ভীষণ বড় ভুল। প্লিজ তৃষা, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও প্লিজ। দিয়েছি তো, অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমার ওপর আমার আর কোনো রাগ নেই। আমি চাই পারিজাত আর তুমি সুখী হও। পারিজাত আমার সঙ্গে থাকতে চায় না, ছেড়ে চলে গেছে সে আমাকে। কেবল ওই ফ্ল্যাটটার জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি বোকা ছিলাম, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি। তোমাকে ভুলে আমি এমন কাজ করে ফেললাম। শেষের দিকে গলাটা যেন ধরে আসে প্রীতমের। পয়সা দেখে যে কাছে আসে, সে পাশে থাকে না চিরকাল। পয়সা ফুরোলেই নতুন ঠিকানা খুঁজে উড়ে যায়। ওই সাজানো ফ্ল্যাটের প্রতি আমার কোনো লোভ নেই।
কোর্টে ওই নাটকটা করেছিলাম শুধু তোমায় সত্যি মিথ্যের ফারাকটা বুঝিয়ে দিতে। রন, আমি দুজনেই ভালো আছি নিজেদের মতো করে। এবার থেকে তুমিও ভালো থাকতে চেষ্টা করো। ভাঙাচোরা চেহারাটা মিলিয়ে যাচ্ছে দূরে, আরো দূরে। অবাধ্য চোখের জল বাগ মানছে না কিছুতেই। ভালোবাসার মানুষটা প্রতারণা করলেও দিন শেষে ভালোবাসা মিথ্যে তো হয়ে যায় না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।